ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের যেরকম বলেছিলাম আগের দিন, অর্থাৎ 213 পাতা শেষ করেছিলাম, 213 পাতা শেষ করেছিলাম এবং বলেছিলাম 214 পাতায় 19 নম্বর যে অধ্যায়টি রয়েছে, এই যে তোমাদের 19 নম্বর অধ্যায় লক্ষ্য করলেই দেখতে পাবে 19 নম্বর অধ্যায় হচ্ছে তিনটি কাঠি নিয়ে খেলি, 214 পাতা। এই 214 পাতা অর্থাৎ দেখতে এরকম চ্যাপ্টারটা, এই হচ্ছে 214 পাতা। চ্যাপ্টারটা দেখতে এরকম, আরো কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তিনটি কাঠি নিয়ে খেলি, এই চ্যাপ্টারটি চটপট খুলে ফেলো। এই চ্যাপ্টারটা আমি তোমাদের সময় দিচ্ছি, চট করে বই বার করো, খাতা, পেন্সিল, রবার, স্কেল, পেন, এইগুলো ঝপাঝপ বার করে ফেলো। ঠিক আছে, আমি শুরু করছি। 214 পাতাটা শুরু হচ্ছে যে লেখাটা দিয়ে, সেটা হলো তিনটি কাঠি নিয়ে খেলি। তিনটি কাঠি নিয়ে খেলি অর্থাৎ তিনটে কাঠি বলতে তোমার বাড়িতে থাকা দেশলাই কাঠিও হতে পারে, আবার বাড়িতে যেগুলো ঝাঁটার কাঠি আছে, যেগুলো নোংরা জায়গায় ঝাঁট দেওয়া হয় না, পরিষ্কার যদি ঝাঁটার কাঠি থেকে থাকে, তাহলে তার থেকে এরকম তিনটি কাঠি তুমি একই দৈর্ঘ্যের তিনটি কাঠি কেটে নাও। ক্লাসটা হয়ে যাওয়ার পরে কেটো, এক্ষুনি কাটতে যেও না, শুনতে শুনতে পড়ো, বইটা দেখে দেখে পড়ো। তো এরকম তিনটে কাঠি, সেই তিনটে কাঠি দেশলাই কাঠিও হতে পারে বা তোমার বাড়িতে থাকা অন্য যে কোনো কাঠি হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন কাঠি। নোংরা আবর্জনাময় কাঠিতে হাত দেবে না, তাহলে কিন্তু আবার পেট খারাপ হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। নোংরা জিনিসপত্র একদম হাত দেবে না। পরিষ্কার কাঠি, তো পরিষ্কার কাঠিকে তিনটে টুকরো করবে, খুব ছোট টুকরো করবে না, একটু এরম বড়, বোর্ডে যেরকম দেখানো আছে এত বড় করারও দরকার নেই। একটা দেশলাই কাঠির যা লেন্থ হয় তার থেকে একটু বড় করো, ঠিক আছে? এবার মনে করো ওই তিনটে কাঠিকে আমি বই যেরকম যা বলছে আমি সেরকমই বলে যাচ্ছি। মনে করো ওই তিনটে কাঠিকে আমি এরকম পাশাপাশি রেখেছি, আবার এরকম রেখেছি, আবার এরকম রেখেছি। বইতে এই তিনটে ছবি কিন্তু দেওয়া আছে। বইতে কেন এই ছবিটা দেওয়া আছে তার পেছনে কারণ হচ্ছে, বই বোঝাতে চাইছে যে এই তিনটি সরলরেখা বা এই তিনটি কাঠি দিয়ে আমরা কিন্তু কোনো আবদ্ধ জ্যামিতিক ফিগার তৈরি করতে পারিনি। আবদ্ধ মানে ক্লোজড। আমরা কোনো ক্লোজড জিওমেট্রিক্যাল ফিগার ডেভেলপ করতে পারিনি। আমরা এই তিনটে কাঠি বা দেশলাই কাঠি, যেটাই তোমার কাছে তুমি ব্যবহার করছো, আর এই ওপরে এইভাবে সাজানোর পর যেটা মূল এর থেকে সিদ্ধান্ত বেরিয়ে আসছে যে এই তিনটে কাঠি বা তিনটে সরলরেখা দিয়ে কিন্তু আমরা কোনো ক্লোজড জিওমেট্রিক্যাল ফিগার, বাংলায় কোনো আবদ্ধ জ্যামিতিক চিত্র আঁকতে পারিনি। কেন এটা আবদ্ধ নয় তার কারণ দেখো, এই দিকটা খোলা, এইগুলো খোলা, এ তো পুরোটাই। তাহলে ক্লোজড হতে গেলে একটা ঘেরা হতে হবে। ঘেরা ব্যাপারটা তোমরা সবাই বুঝি। তোমার বাড়ির চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা, আমাদের স্কুলের চারপাশে বড় পাঁচিল দিয়ে ঘেরা, একটা ঘর তার চারপাশে দেওয়াল দিয়ে ঘেরা। ঘেরা ব্যাপারটা আমরা সবাই জানি যে কি হলে ঘেরা বোঝায়, কি হলে ওই ঘেরাটারই আরেকটা নাম হচ্ছে আবদ্ধ বা ক্লোজড। এইবার মনে করো এই যে তিনটি সরলরেখা বলো বা কাঠি, এদেরকে এইরকম না করে আমি যদি
একটু অন্যরকম চেহারা দিই, অর্থাৎ বইতে যেমনটা দেওয়া আছে তেমনটাই। দেখো, এটা কিন্তু ওই তিনটি কাঠি বা সরলরেখা দিয়েই তৈরি করা আরেকটি জ্যামিতিক চিত্র বা একটা জিওমেট্রিক্যাল ফিগার, যেটা কিন্তু ক্লোজড। তাহলে এটা কিন্তু একটা ক্লোজড জিওমেট্রিক্যাল ফিগার, আবদ্ধ জ্যামিতিক চিত্র হলো এটা। তো এই চিত্রটাকে বলা হয় ত্রিভুজ। এই চিত্রটাকে বলা হয় ত্রিভুজ বা ট্রায়াঙ্গল। এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আছে। মনে করা যাক তার নাম দিলাম এ বি সি। শীর্ষবিন্দু, ভার্টিসেস, ঠিক আছে। এ বি সি হলো এই জ্যামিতিক চিত্রটার তিনটি শীর্ষবিন্দু, এবং এ বি অর্থাৎ এটা, বিসি অর্থাৎ এটা, এবং সিএ অর্থাৎ এটা, এই তিনটি হলো এই ত্রিভুজের তিনটি বাহু। তাহলে এগুলোকে বাহু বলা হচ্ছে। যে মুহূর্তে আমি জ্যামিতিক চিত্র ত্রিভুজ বললাম, ট্রায়াঙ্গল বললাম, সঙ্গে সঙ্গে তার কিছু আনুষাঙ্গিক টার্মস আছে বা প্রচলিত কিছু অর্থে ব্যবহৃত হয় কিছু নির্দিষ্ট স্থান, সেগুলো তোমাদের পরিচিত করার দরকার। যে মুহূর্তে এটা একটা ত্রিভুজ বলে আমি তোমাদেরকে পরিচিত করলাম, সঙ্গে সঙ্গে এই এ বি সি হলো তিনটে শীর্ষবিন্দু বা ভার্টিসেস, এবং এ বি বিসি সিএ এই তিনটি হলো বাহু বা সাইডস অফ দিস ট্রায়াঙ্গল। বেশ, এবার আমরা পেয়ে গেলাম একটা আবদ্ধ জ্যামিতিক চিত্র বা ক্লোজ জিওমেট্রিক্যাল ফিগার। আমাদের মূল আলোচনার বিষয় কিন্তু ক্লোজ জিওমেট্রিক্যাল ফিগার নিয়ে, আবদ্ধ জ্যামিতিক চিত্র নিয়েই আমাদের মূল আলোচনার বিষয়। এবং খুব যদি আমি নির্দিষ্ট করে বলি, তাহলে ত্রিভুজ নিয়েই আমরা আলোচনা করব। তাই ত্রিভুজ সম্পর্কে আমরা একটু বিস্তৃত আলোচনা করব। এবার বিভিন্ন রকমের ত্রিভুজ তৈরি করি ও তাদের বাহুগুলোর দৈর্ঘ্য মাপি। এইটা তুমি তোমার বইতে যে ত্রিভুজের চিত্রটা দেওয়া রয়েছে এবিসি, অর্থাৎ এই যে চিত্রটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই চিত্রটা ভালো করে লক্ষ্য করো। স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। বাড়িতে স্কেল থাকলে অবশ্যই বাহুর দৈর্ঘ্য মাপবে। বাহুর দৈর্ঘ্য মাপলে দেখো, এখানে স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। মাইন্ড ইট, তিনটি বাহুর দৈর্ঘ্য বলেছে, এক একটা বাহুর দৈর্ঘ্য বলেনি কিন্তু। অর্থাৎ তুমি প্রথমে স্কেল নেবে, নিয়ে এ থেকে বি অবধি দৈর্ঘ্য মাপবে, একটা খাতায় লিখবে এ বি ইকুয়ালস টু এত সেন্টিমিটার। তারপরে বিসি দৈর্ঘ্য মাপবে, লিখবে বিসি ইকুয়ালস টু এত সেন্টিমিটার। তারপরে সি এর দৈর্ঘ্য মাপবে, লিখবে সিএ ইকুয়ালস টু এত সেন্টিমিটার। তিনটেকে যোগ করবে, করে যোগফলটা এখানে বসাবে। স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, তিনটি বাহুর দৈর্ঘ্য এখানে তোমায় বসাতে হবে প্রত্যেকটি। তার মানে ধরাই যাচ্ছে যে প্রত্যেকটা বাহু তুমি নিজে এঁকেই বুঝতে পারবে যে প্রত্যেকটা বাহু সমান কিনা। তাহলে প্রত্যেকটা সমান বাহুর দৈর্ঘ্য এখানে সেন্টিমিটারে বসাবে। ত্রিভুজটিকে যেহেতু প্রত্যেকটি বাহু তুমি যদি দেখো, আমি যেমন চোখে দেখছি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তার আগে একটা জিনিস বলে রাখা দরকার যে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ হচ্ছে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। মাথায় রাখবে, অনেকগুলো কথা এর মধ্যে জড়িত আছে। তিনটে সরল রেখা নিয়ে তো কোনো রকম সমস্যা নেই, বা সরল রেখাংশ তাকে নিয়েও কোনো সমস্যা নেই।
দ্বারা মানে দিয়ে, সীমাবদ্ধ মানে আবদ্ধ, ক্লোজড, আবদ্ধ, আবদ্ধ, ক্লোজড, সীমাবদ্ধ একই কথা। সামতলিক এই কথাটা অনেক সময় আমাদের মনে একটা দ্বিধা তৈরি করে, একটা সন্দেহ তৈরি করে যে এক্স্যাক্টলি এই জায়গাটায় কি বোঝাতে চাইছে। আমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের জন্য বলছি, সামতলিক মানে হলো মানে প্লেন, একটা প্লেনের ওপরে থাকা। প্লেন, প্লেন মানে কি, দেওয়ালটা একটা প্লেন হতে পারে, এই বোটের ওপরের অংশ, বোর্ডের ওপরের অংশ একটা প্লেন, তারপরে এই বইয়ের এই ওপরের অংশটা, এই ওপরের অংশটা, এই ধরো এই ওপরের অংশটা একটা প্লেন। তো প্লেন হচ্ছে এরকম। তো তিনটি বাহু দ্বারা গঠিত বা তিনটি সরল রেখা বা সরল রেখাংশ দ্বারা গঠিত সীমাবদ্ধ, আবদ্ধ যা কিছু সামতলিক যে চিত্র, সামতলিক চিত্র মানে হলো এই যে একটা সমতলের ওপর থাকা একটা ছবি, তাকেই বলা হচ্ছে ত্রিভুজ। তুমি এই তিনটে বাহু দ্বারা বা তিনটে সরলরেখা দ্বারা ত্রিভুজের বাইরে আর কোনো জ্যামিতিক চিত্র আঁকতে পারবে না যেটা ক্লোজড। তুমি যেরাম খুশি আঁকো, তুমি যেরাম খুশি আঁকো, এটা ক্লোজডই হবে। তুমি যেরাম খুশি আঁকো, এটা ত্রিভুজই হবে। তিনটি বাহু দ্বারা গঠিত সমতলিক চিত্র ত্রিভুজই হবে। তো এটা হচ্ছে ওর সংজ্ঞা। এবার যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়, এবং ত্রিভুজের জ্যামিতিতে একটা সিম্বল আছে। অর্থাৎ আমি যদি এইটাকে ত্রিভুজ বলে বোঝাতে চাই, তাহলে একটা ত্রিভুজ ছোট্ট করে আঁকতে হবে, এঁকে লিখতে হবে এবিসি একটা ত্রিভুজ। এবার সেই ত্রিভুজটাকে তুমি স্পেসিফাই করতে পারো, নির্দিষ্ট করতে পারো যে এটা একটা সমবাহু ত্রিভুজ, বা এটা অন্য কি ত্রিভুজ, সেটার নাম জানা যাক। আমি 215 নম্বর পেজে চলে এসেছি। 215 নম্বর পেজে তোমরা লক্ষ্য করবে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কথা বলা হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান। তুমি তো বলতেই পারো যে স্যার, একটা ত্রিভুজের যদি তিনটে বাহু সমান হয় তাহলে তাকে আপনি বলছেন সমবাহু ত্রিভুজ। তারপর বলছেন একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে তো স্যার সমবাহু ত্রিভুজও সমদ্বিবাহু ত্রিভুজ না, এরমটা ব্যাপার নয়। তিনটে বাহু যদি সমান হয় তাহলে হলো তারা সমবাহু ত্রিভুজ। তিনটে বাহু সমান মানে তো তার দুটো বাহু পরস্পর সমান হবেই, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এই পার্টিকুলার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর সাথে সমান, সেহেতু তারা সমবাহু, এই টাইপটাকে, এই পার্টিকুলার টাইপটাকে সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে একদম পার্টিকুলারলি, আমি ওপরের এই যে চিত্রগুলোকে মুছে দিচ্ছি, পার্টিকুলারলি সমদ্বিবাহু ত্রিভুজ যেটা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে তার দুটো বাহু পরস্পর সমান হবে। মনে করা যাক এবিসি, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি, বাট বিসি ইজ নট ইকুয়াল টু এবিবিসি। ঠিক আছে? তো এই রকম একটা ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এবং একইভাবে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, যে বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান। এরম হতে পারে, মনে করো এ বি সি, কোনো বাহুই কিন্তু কোনো বাহুর সাথে সমান নয়। এরকম ত্রিভুজের ক্ষেত্রে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তোমরা বাড়িতে প্রত্যেকে একটা কাজ করবে, বাবা বা মার উপস্থিতিতে বা বাড়িতে গুরুজন যদি থাকেন তাদের উপস্থিতিতে তোমরা দেশলাই কাঠি ব্যবহার করে বইতে যেরকমভাবে দেখানো আছে তেমনভাবে তোমরা কিছু চিত্র অঙ্কন করার দরকার নেই, বাড়িতেই তৈরি করতে পারো। দেশলাই কাঠি বসিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ তৈরি করি ও সেই অনুযায়ী ত্রিভুজদের নাম লিখি। যেমন এখানে প্রত্যেকটা বাহুতে দুটো করে দেশলাই কাঠি ব্যবহার হয়েছে, এটা সমবাহু ত্রিভুজ।
এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিচে 3টে দেশলাই কাঠি, ওপরে 2টো দেশলাই কাঠি, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটার ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজ, এবং এটার ক্ষেত্রে কোনো ত্রিভুজ তৈরি করা গেল না। তার কারণ দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে গিয়ে দেখলাম ত্রিভুজের এক একটি বাহুতে যে সংখ্যক দেশলাই কাঠি দিলে সবসময়, মানে যে কোনো সংখ্যক দেশলাই কাঠি দিলেই যে আমি একটা ত্রিভুজ তৈরি করে ফেলতে পারবো তা কিন্তু নয়। এই কারণেই তোমাকে বইতে কতগুলো কথা এবার বলছে, অর্থাৎ যে কোনো দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সিম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, তাহলেই তুমি বুঝতে পারবে। যেরকম দেখো, মনে করো এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, আর এটা একটা সরল রেখা। এটা কি ত্রিভুজ তৈরি হলো? না, এটা কোনো আবদ্ধ সমতলিক ক্ষেত্রই তৈরি হয়নি। তার কারণ এই বাহুটা ঠিক আছে, এই বাহুটা কিন্তু এই বাহুটাকে টাচ করেনি। অর্থাৎ 3টে সরল রেখা দিলেই বা 3টে সরল রেখা ব্যবহার করলেই যে একটা আবদ্ধ বা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে এমনটা কিন্তু নয়। এরও কিন্তু কিছু নির্দিষ্ট মাপ আছে। সেই মাপগুলোর ব্যাপারে আমরা পরবর্তী ক্ষেত্রে আরেকটু বড় হলে আমরা বুঝতে পারবো। তবে এটা বোঝার দরকার আছে যে 3টে সরল রেখা ব্যবহার করলেই কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হয় না। ত্রিভুজ অঙ্কন করতে গেলে ওই সরল রেখাগুলোর একটি নির্দিষ্ট মাপ হতে হয়। এই তো তোমার চোখের সামনে প্রমাণ যে 2টো বাহু ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা ত্রিভুজ গঠন করলো না, অথচ এরা 3টেই কিন্তু সরল রেখা। অর্থাৎ সরল রেখার শুধুমাত্র যে কোনো দৈর্ঘ্যের হলেই কিন্তু সে ত্রিভুজ গঠন করবে না। ত্রিভুজ গঠন করতে গেলে কিছু নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখার ব্যাপার আছে। আচ্ছা, বইতে অবশ্যই তোমাদের যেটা দিয়েছে এটা বাড়িতে একটু ট্রাই করতে হবে। এটা বাড়িতে ট্রাই করো। সেটা হচ্ছে এবার দেশলাই কাঠি দিয়ে আরো কিছু ত্রিভুজ তৈরি করার চেষ্টা করি, যাদের 3টি বাহুতে কাঠি থাকবে যথাক্রমে 2, 3, 5, 2, 3, 5টা, এরম করে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো দিয়ে বাড়িতে অবশ্যই তুমি কাঠি ট্রাই করবে। এবং বইয়ের পেছন দিকে 216 নম্বর পাতাটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এরকম ভাবে তোমাদের দেখিয়ে দেওয়া আছে। এগুলো দেখে দেখে কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। এবং সেটা করতে গিয়ে তুমি কি লক্ষ্য করবে যে কিছু কিছু ত্রিভুজ তুমি তৈরি করতে পারছো, আর কিছু ত্রিভুজ তুমি তৈরি করতে পারছো না। যখন এইটা তোমার মাথায় আসবে যে এদের মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে হচ্ছে কি, যেটা সবচেয়ে বড় বাহু এর মধ্যে কোনটা? সবচেয়ে বড় বাহু এর মধ্যে কোনটা? এটা সবচেয়ে বড় বাহু, মানে এর থেকেও বড়, এর থেকেও বড়। এইটা সাথে অন্যদের সম্পর্কগুলো, যেমন দেখো প্রথমটার ক্ষেত্রে 3 + 2 = 5। আমাকে কি কি বলেছে? 2:3:5। বেশ, ত্রিভুজ তুমি তৈরি করতে পারবে না, চেষ্টা করে দেখো। 2 নম্বরটাও ত্রিভুজ তৈরি করা গেল না, 2:2:5। তারপরেরটা লক্ষ্য করো যে তোমার 135এও কিন্তু ত্রিভুজ তৈরি করা যায়নি। একটা জিনিস হচ্ছে এদের দুজনের যোগফল এর থেকে বড় হতে হবে, একমাত্র সেই শর্তে এদের এই দুটো বাহুর যোগফল এর থেকে বড় হতে হবে। এই বাহুটা ইন্ডিভিজুয়ালি এর থেকে বড়, এই বাহুটা ইন্ডিভিজুয়ালি এর থেকে বড়, কিন্তু এদের দুজনের যোগফল এর থেকে বড় হতে হবে, তবেই সেটা ত্রিভুজ। মানে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি। এই থিওরিটা তোমায় মাথায় রাখতে হবে। তোমাকে এবার কাঠির সংখ্যা দিয়ে দেবে 2, 3, 6টা, দিয়ে বলবে এটা কি ত্রিভুজ তৈরি করা যাবে? তো 2, 3, 5টা, 6টা, যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে। ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে আমি এইটায় কি দেখতে পাচ্ছি, 6 আর 2 8,
যদি হ্যাঁ, এটার ক্ষেত্রে হয়ে যাবে। তো তোমরা যেটা করবে, আজকে আমি এবার বাড়ির কাজ দেবো, যেহেতু এটা চাঁদা, কম্পাস এসব নিয়ে কাজটা করতে হচ্ছে। তো তোমরা একটা কাজ করবে, পুজোর ছুটি পড়ার আগে তোমরা এই নিজে করি সেকশনে আসবে, 216 নম্বর পাতার এই নিজে করির থেকে টানা করতে থাকবে 218। তোমাদের একদম বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 225 পাতা অবধি। 225 পাতা অবধি আমি বোর্ডে লিখেও দিচ্ছি, যে পুজোয় বাড়ির কাজ বলে লিখে দিচ্ছি আমি। হচ্ছে 216 পাতা থেকে 225 পাতা অবধি বাড়ির কাজ। আর এটা পুজোর পরে আমায় দেখাবে, মানে পুজোর পরে যখন ক্লাস শুরু হবে তখন আমাকে দেখাবে। এর মধ্যে আর পোস্ট করার দরকার নেই। ভালোভাবে পুজো কাটাও, সুস্থ থাকো, মাস্ক পরে বাইরে বেরোবে, যা যা কোভিডের প্রোটোকল সেগুলোকে মানার চেষ্টা করবে, বাবা মার কথা শুনবে, আর এমন কিছু করবে না যার জন্য পুজোর দিনগুলো তোমার এবং তোমার বাড়ির লোকের খারাপ যায়। ঠিক আছে? নিজের খেয়াল রাখবে, বাবা মাকেও দেখবে। চলো, ভালো কাটুক দুর্গাপুজো।